আসসালামু আলাইকুম দর্শক, ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আলাপচারিতা অনুষ্ঠান খোঁজ খবর। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা 4 আসনের মিটামন থেকে নির্বাচিত, বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশের অষ্টবাদী কণ্ঠস্বর জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। জনাব ফজলুর রহমান, ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক এবং আপনাকে সালাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমরা এই অনুষ্ঠানে স্বাভাবিকভাবে আমরা জানি যে আপনি হাওড় এলাকায় আছেন, হাওড় এলাকার গর্ব, হাওড় এলাকার সন্তান, হাওড়ে আপনার বেড়ে ওঠা। তো হাওড়ের মানুষের এবারের একটা বিপর্যয় গিয়েছে, ওই অর্থে অনেক বড় বিপর্যয় না হলেও বিপর্যয়। সেখানে ঈদের সময়টা কেমন কাটছে নিশ্চয়ই এই সম্পর্কে আমরা কথা বলবো। তার আগে সমসাময়িক দু একটা বিষয় একটু আলোচনা করে নিতে চাই। জনাব ফজলুর রহমান, আপনার নিশ্চয়ই চোখে পড়েছে যে ইউনূস সরকারের 4 জন উপদেষ্টা, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, তৌহিদ হোসেন সর্বশেষ, এর আগে ফরিদা ইয়াসমিন এবং আসিফ নজরুল্লাহ, তারা মুখ খুলেছেন। তাদের কথার ধরন একরকমই, যে ইউনূসের একটা কিচেন ক্যাবিনেট ছিল, ওই কিচেন ক্যাবিনেটে তারা কেউ সেটার পার্ট ছিল না। এই কিচেন ক্যাবিনেট 5-6 জনের, তারা দেশ চালাতো। হঠাৎ করে এই ইউনূসের যারা উপদেষ্টারা মুখ খুলছে, তারা কেন এমন একটা ভাব যে আমরা কোনো দোষী না, আমরা কিছু করি নাই, সব করেছে ইউনূস আর কিচেন ক্যাবিনেট। আপনি সেই সময়টা দেখেছেন দেশের হালচাল, অনেক কথা আপনি বলেছেন, জাতিকে সচেতন করেছেন। এখন তাদের এই কর্মকাণ্ড কি মনে হয়, এবং ডক্টর ইউনূসের যে সাঙ্গপাঙ্গরা, তারা কি এখনো ষড়যন্ত্রের বাইরে আছে? আমরা তো অনেকে সন্দেহ করি যে এখনো তারা এই বিএনপি সরকার নিয়ে কিছু না কিছু করছে, কারণ বিএনপি কে নিয়ে মিন করে ইউনূসের লোকজন এবং ফরহাদ মাজারা অনেক কথা বলছেন। আমি জানতে চাই কেন ইউনূসের উপদেষ্টারা হঠাৎ এরকম বিগড়ে যাচ্ছে, এবং আমার ঠাকুর ঘরে কে আমি কলা খাই না, ওই ধরনের একটি ব্যাপার কেন করছে। ফজলুর রহমান, এটা দিয়ে শুরু করতে চাই আপনার সঙ্গে আজকে আলোচনা। দেখেন, সামগ্রিকভাবে একটা কথা আছে, victory has so many fathers, but এটা একটা কথা। 2 নম্বর হলো, এটা হলো বাঙালি জাতির একটা চরিত্রের বহিঃপ্রকাশ। বাঙালিরা জয়ের বেলায় সবকিছুর সাথী হতে রাজি, কিন্তু পরাজয় যখন দুয়ারে এসে হাজির হয়, তখন সবাই লাফিয়ে জানালা দিয়ে পালাতে চায়। অথবা স্টিমার যখন সমুদ্রে, গভীর সমুদ্রে প্রচন্ড ঢেউর আঘাতে ডুবে যাওয়ার উপক্রম হয়, স্টিমারের মধ্যে যে ইঁদুর টিদুর কিছু থাকে, এরা কিন্তু আগেই লাফায়ে পড়ে, মনে করে যে স্টিমার ডুবে গেলে লাফায়ে পড়ে বোধহয় বাঁচতে পারবে। কিন্তু মহাসমুদ্রে সেই সব ইঁদুরের যে অবস্থা হয়, আজকে যারা সবকিছুতে বলছে এটার মধ্যে আমরা ছিলাম না, তাদের অবস্থা তেমনই হবে কিনা একটু অপেক্ষা করতে হবে। তবে যে উদ্দেশ্য নিয়ে 5ই আগস্টের পরে, আমি সব সময় বলি কথাটা, 5ই আগস্টের 2টা রূপ। একটা রূপ হলো গণতান্ত্রিক আন্দোলনের রূপ, বিএনপির 15 বছরের আন্দোলনের রূপ। জমি বিএনপির, ফসল ফলাইছে বিএনপি, এটা হলো গণতান্ত্রিক রূপ। আর 5ই আগস্টের আরেকটা রূপ ছিল অন্ধকারের রূপ। সেই রূপের পিছনে ছিল স্বাধীনতা বিরোধী শক্তি জামাত, এবং তাদের দ্বারা দীর্ঘদিনের সৃষ্ট একদল ছেলে পেলে, যাদেরকে আমি নেতা বলি না, তারা হলো অভিনেতা। এই কথাগুলো আমি বলেছি বহুবার, বলতে আর ইচ্ছা করে না। সেই সব দুষ্ট ছেলেগুলাকে তারা রেডি করেছিল এইটা একটা দুষ্কর্ম করার জন্য, এবং সেই দুষ্কর্মটা বড় বেশি কঠিন ছিল, এবং ভয়ে ভীতিতে, জীবনের ভয়ে যখন কেউ প্রতিবাদ করে নাই, আমি তাদের সেই দুষ্কর্মটির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। আমি বলেছিলাম শেখ হাসিনার সঙ্গে মুক্তিযুদ্ধের, শেখ হাসিনা চলে গেছে, সে কারণে মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাবে,
যারা এই কথা বলছে তারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। আমি বলেছিলাম যারা বলতেছিল 47 ছিল স্বাধীনতা আর 24 ছিল স্বাধীনতা, 71 ছিল গন্ডগোল, আমি বলেছিলাম তারা হলো আলবদর রাজাকারের সন্তান। আজকে একটা প্রেক্ষাপটে আইসা এটা সাংঘাতিক ভাবে উদ্ভাসিত হচ্ছে যে 5ই আগস্টে যে কালো শক্তির যে আন্দোলনটা, সেই আন্দোলনটা ছিল অনেক বেশি ষড়যন্ত্রমূলক এবং অনেক বেশি কুটিল এবং জটিল। তারা 71-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য 5ই আগস্টকে তারা ব্যবহার করতে চেয়েছিল। এবং গত 18 মাস বিএনপি সরকারের আগের ইউনূস সাহেবের যে 18 মাস, সেই ইউনূস সাহেবের 18 মাসটা ছিল অন্ধকারের যুগ। আমি এটাকে বলবো বাংলাদেশের রাজনীতিতে আইএমএ জাহালিয়া। সেই অন্ধকারের যুগে ইউনূস সাহেব যা করতে চেয়েছিল, এবং এই যে ছেলে পেলে তাকে ধরে কালো শক্তি যারা এটাকে সার্বিকভাবে সহযোগিতা করে এই দেশটাকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল, এবং দেশের 71 সনের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশকে যারা অস্বীকার করতে চেয়েছিল, এখন সময়ের বিবর্তনে খুব দ্রুত সময়ের মধ্যে এটা প্রতিভাত হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে যে কালো শক্তি জামাত এবং এইসব দুষ্ট ছেলে পেলে, আমি এদেরকে আর কি বলবো, তারা আসলে ষড়যন্ত্র করেছিল এবং সেই ষড়যন্ত্রটা ধরা পড়ে গিয়েছে। ইউনূস সাহেব ছিল তাদের সবারই গডফাদার, সমস্ত অপকর্মের গডফাদার ছিলেন ইউনূস সাহেব, আর তারা ছিল তার ইউনূস সাহেবের আসল শক্তি। এখন সবগুলো ধরা পড়ার কারণে ইউনূস সাহেব দেখলাম গত রাত্রে নাকি চলে গেছেন, আসবেন কিনা জানি না, কিন্তু আমার ধারণা ইতিহাসের দায় ইউনূস সাহেবকে মিটাতেই হবে। যে ইতিহাসকে তিনি কলঙ্কিত করেছেন, কালিমালিপ্ত করেছেন, ইউনূস সাহেবকে কিন্তু সেই ইতিহাসের দায় মিটাতে হবে। কোথায় যাবেন জানি না, হয়তোবা ফ্রান্সে যাবেন, বয়স হয়েছে, বিদেশেই মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহ নিয়ে নিতে পারে, কিন্তু মৃত্যুর পরেও মীর জাফরের মতো, ওই যে যেমন বলা হয় মীর জাফরের বংশধরেরা যে মুর্শিদাবাদের যে জায়গাটায় থাকে, সেই জায়গাটার নাম হলো নিমক হারামের দেউরি। ইউনূস সাহেবেরও যদি কেউ থেকে থাকে, সেইটা আজকের আধুনিক জগত ইউনূস সাহেবের সেই কর্মকাণ্ডটা নিমক হারামের দেউরিতে যারা থাকে তাদের সঙ্গে পরিগণিত হবে এবং তাদের সঙ্গে যুক্ত হবে। আমি তাই মনে করি এখন সেই সবাই এখান থেকে ছাড়া পাইতে চাচ্ছে, ইতিহাসের দায় কেউ নিতে চাচ্ছে না। এই যে মব করেছে, সন্ত্রাস করেছে, বীর শ্রেষ্ঠ যারা, তাদের সেই স্মৃতিস্তম্ভ ভাঙ্গিয়া পা দিয়ে পাড়ায় ড্রেনে ফেলাইছে, যারা এই দেশের মব করে করে এই দেশকে লুণ্ঠন করেছে, এই দেশের শিক্ষা সংস্কৃতি ইতিহাসকে যারা ধ্বংস করতে চেয়েছে, যারা বাধা দিয়েছে তাদেরকে হত্যা করেছে, তার দায় তাদেরকে নিতেই হবে, তার পরিণাম তাদেরকে ভোগ করতেই হবে। এই কারণে এখন সবাই বাঁচতে চাচ্ছে। এটাকে বলে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, যেটা হাসরের দিনে পাপীরা সবাই বলবে আর কি। এই হলো অবস্থাটা, ইয়া নফসি শুরু হয়েছে।